শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। সোম থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। অর্থনীতির কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মূল্যস্ফীতি কমিয়ে এনে জনগণকে স্বস্তি দেয়া ও কাজের সুযোগ তৈরি করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। বিনিয়োগ পরিবেশ ফিরিয়ে এনে ব্যবসায়ীদের আস্থায় আনতে পারলে কাজটা কঠিন হবে না বলছেন অর্থনীতিবিদরা। তবে প্রয়োজন হবে আর্থিক সুশাসন ও নিশ্চিত করা। বিএনপি চেয়ারম্যান অবশ্য বলছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, বিশেষ গোষ্ঠীকে দেওয়া হবে না অনৈতিক সুবিধা। জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর এবার সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হতে পারে ধুঁকতে থাকা অর্থনীতি। গত 1.5 বছরে অনেক চেষ্টাতেও অর্থনীতির গতি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। এখনো উচ্চমাত্রায় রয়ে গেছে মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি আর বৈদেশিক ঋণের বোঝায় জর্জরিত দেশ। ম্যাক্রো ইকোনমি যেখানে কিছু স্থিতিশীলতা গত 18 মাসে এসছে, সেখানে আরো অনেক কাজ বাকি আছে। ইনফ্লেশন নামানো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আরো শক্তিশালী করা, যখন ইম্পোর্ট ডিমান্ড বাড়বে টাকার মান স্থিতিশীলতা ধরে রাখা, সেই কাজ এখনো বহু বাকি আছে। উচ্চ ব্যাংক সুদ হার ও জ্বালানি সংকটে ভুগছে দেশীয় শিল্প। ফলে বিনিয়োগ বাড়াতে এসব সংকট সমাধানের পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফেরানো জরুরি বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে দুর্নীতি রোধ ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে বলছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক সুশাসন যেটা ছাড়া স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির সহায়ক পরিবেশ আসবে না, এবং বিশেষ করে দুটো জায়গায়, একটা হলো ব্যাংকিং এবং জ্বালানি। ব্যাংকিং এ লুটপাট বন্ধ করা গেছে, কিন্তু সেখানে এখনো সুশাসনের অনেক কাজ বাকি আছে। গত 1.5 বছরে সরকার প্রয়োজন মনে করেনি আমাদের সাথে আলোচনা করার, এবং কোনো বিষয়ে আমাদের সাথে বসে নাই। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে হতাশাজনক। বাট এই সরকার আশা করি সেটা করবে না। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, আপনার ভ্যাট থেকে শুরু করে আপনার ব্যাক টু ব্যাক এলসি, এগুলো সবকিছু কিন্তু বিএনপি সময়কালে প্রবর্তন করা, সেগুলোই কিন্তু সুফল পরবর্তীতে বিগত সরকারগুলো পেয়েছে। তা আমরা আশা করব যুগান্তকারী আরো কিছু আধুনিক সংস্কার এই সরকারের কাছ থেকে, নতুন সরকারের কাছ থেকে জনগণ পাবে। সবকিছু ঠিক থাকলে সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। আসার কথা শনিবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন তিনি। বলেন, বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেবে না তার সরকার। আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না। সেই সাথে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনীতিকে এগিয়ে নিতে চান আগামীর সরকার প্রধান তারেক রহমান। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এই প্রতিবেদনটি ধরে আমরা আলোচনা করতে চাই যে অর্থনীতির যে সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো মাথায় নিয়ে কিন্তু নতুন যে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তাদের মাথায় কিন্তু এই সংকটগুলো এসে পড়বে এবং সেই সংকটগুলো মোকাবেলা কিভাবে করবে, তাদের সামনে চ্যালেঞ্জগুলো কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আলোচনা করার জন্য উপস্থিত আছেন অর্থনীতি বিশ্লেষক জনাব এম.এস. সিদ্দিকী। জনাব এম.এস. সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি আমাদের প্রতিবেদনটি দেখেছেন এবং আমরা আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে অর্থনৈতিক সংকট এবং নতুন সরকারের চ্যালেঞ্জ। আপনি জানেন যে ইতিমধ্যে গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। সেই জয়ের পরে এখন শুধুমাত্র অপেক্ষা সরকার গঠনের, এবং সরকার গঠনের পরে কিন্তু তাদের যে যাত্রা, সেই যাত্রাটি শুরু হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি যে অনেক দিন ধরেই সংকট রয়েছে, বিশেষ করে অর্থনীতির অনেকগুলো সূচক নিম্নমুখী রয়েছে, 2-1টি ছাড়া। এই যে একটি সংকটময় পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে নতুন সরকার যে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে, সেখানে আপনি কিভাবে দেখছেন বিষয়টা এবং তাদের সামনে আসলে সংকটগুলো কি হতে পারে? নতুন সরকারকে স্বাগতম। তবে এই নতুন সরকারের জন্য সমস্যা অনেক অনেক বেশি, কারণ আমাদের অর্থনীতিতে সবগুলো, আপনি যেটা বলছেন উপস্থাপনায়, যে অনেকগুলো সংকট আমাদের আছে। ব্যাংকিং সেক্টরের সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট,
ক্যাপিটালের সংকট, ইনভেস্টমেন্ট নাই, লোকাল এবং ফরেন ইনভেস্টমেন্ট নাই, ইনফ্লেশন আরেকটা বড় একটা সংকট। এই সব কিছু মিলিয়ে খুব সুখকর নয়। এবং এইটা করার জন্য প্রথমে সরকারকে আসলে একটা সমন্বিত উদ্যোগ দিতে হবে। সেই উদ্যোগটা সমন্বিত না হলে চলবে না। কারণ যেমন এমপ্লয়মেন্টের একটা সমস্যা, এমপ্লয়মেন্টের সমস্যার সমাধান করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়াতে হলে ব্যবসার আস্থা অর্জন করতে হবে, ইজ অফ ডুইং বিজনেসটাকে বিবেচনায় নিতে হবে, কিভাবে সহজ করা যায় বিজনেসটাকে। সেটা করতে হলে র্যাপিড পরিবর্তন দরকার, অনেক আইন কানুনের পরিবর্তন দরকার। সরকারকে উদ্যোগী হয়ে ব্যবসা বাণিজ্যের জন্য পরিবেশ তৈরি করতে হবে। তারপরে আপনি একটা সমস্যাকে নিয়ে যদি আলোচনা শুরু করেন, দেখবেন সবগুলো সমস্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যাংকিং সেক্টরে চলছে নানা রকম অস্থির অবস্থা। যদিও কিছুটা বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা ডিসিপ্লিন এনেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, এবং প্রায় বন্ধ হয়ে যাওয়া অনেকগুলো ব্যাংককে দিয়ে একটি 5টি ব্যাংককে নিয়ে একটি ব্যাংক করে এটাকে মেকআপ করার চেষ্টা করছেন, এবং এটা একটা সুফল পাওয়া যাচ্ছে। কিন্তু আবার ইন্টারেস্ট রেট বেশি, ব্যবসায়ীরা যে বিনিয়োগ করবে সেখানে ইন্টারেস্ট রেট এত হাই যে এটাকে কমিয়ে আনতে হবে, সেটাও একটা ব্যাপার। এখন ইন্টারেস্ট রেট কমিয়ে আনার জন্য সরকার বিগত সরকার মনে করেছে যে না, ইনফ্লেশন একটা পর্যায়ে না থাকলে আর ধরে রাখার জন্য ইন্টারেস্ট রেট কমিয়ে বাজারে বেশি টাকা আনা যাবে না। এটা ছিল বিগত সরকারের পলিসি। এখন নতুন সরকার কি ভাবছে? আমরা এখন পর্যন্ত এই ধরনের সরকারের ভিতর থেকে আমরা শ্যাডো সরকার থাকে, প্রত্যেকটা যেসব সরকার আসে সাধারণত বিরোধী দল বা রাজনৈতিক দলের ভিতরে শ্যাডো সরকার থাকে। মনে করেন যিনি অর্থমন্ত্রী হবেন আগামী সরকারের, উনি কি ভাবছেন, বা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কি ভাবছেন, এগুলো যদি আমরা বুঝতে পারতাম তাহলে আলোচনা করতে আমাদের সুবিধা হতো। তবে আমাদের প্রস্তাবনা আমরা এগুলো বলে যাব, এই সবগুলো মিলে একটা সমন্বিত যদি চেষ্টা হয়, ইজ অফ ডুইং বিজনেসকে মাথায় রেখে বিনিয়োগ বাড়াতে হবে। একসাথে মানে মানুষকে প্রথম যে কাজটি মনে হয় যে মানুষের সবচেয়ে বেশি চাওয়া থাকবে যে সাধারণ মানুষের স্বস্তি, এবং স্বস্তি দেওয়ার ক্ষেত্রে আসলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, মূল্যস্ফীতির কথা যেটা বলছিলেন, সেটি নিয়ন্ত্রণ করা হবে সবচেয়ে বড় কাজ। আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি যখন সাধারণ মানুষের কথা বলেন, ব্যবসায়ীদেরও সাধারণ মানুষের কথা চিন্তা করলে প্রথমে তো সেটার কথাই ভাবতে হয় যে কিভাবে মুদ্রাস্ফীতি কমানো যাবে, আর তারপরেই যে চিন্তাটা নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে চাকরির সুযোগ কমে যাচ্ছে, অনেক লোক চাকরি হারাচ্ছে। জি, জনাব সিদ্দিকী, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন, বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের কথা বলছিলেন। আমরা একটু বাজার পরিস্থিতি দেখে নিতে চাই। আমাদের সহকর্মীরা আছেন, রাজধানীতে আছেন, আমাদের রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। আসন্ন রমজান এবং নির্বাচন পরবর্তী বাজার পরিস্থিতি কেমন সে বিষয়ে জানার জন্য তার সাথে আমরা সরাসরি যুক্ত হব। রিয়া, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন তো হয়ে গেল এবং সেখানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল, এরপরে আসলে সামনে কিন্তু নির্বাচন, এবং সেই নির্বাচনকে দুঃখিত সামনে রমজান, সেই রমজানে হচ্ছে দ্রব্যমূল্য সবসময় আমরা দেখি যে দাম বাড়ে এবং এখানটা সিন্ডিকেট তৈরি হয় বিভিন্ন পণ্যের। সেই জায়গাগুলোতে আপনি যদি বাজার পরিস্থিতি আমাদেরকে জানাতেন যে কেমন আছে বাজার পরিস্থিতি, এবং ব্যবসায়ীরা কি বলছেন, ক্রেতারা কি বলছেন। রিয়াজ, প্রতি বছর দেখা যায় যে রমজানের আগে দিয়ে কিন্তু যে কোনো পণ্যের দাম বেড়ে যায়, সেই ঘটনায় কিন্তু এবছরও ঘটেছে যে সবকিছুর দাম কিছুটা বাড়তি। এছাড়া যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে টানা 4 দিন ছুটি ছিল, সেই 4 দিন পরে যখন আজকে আবার সবকিছু স্বাভাবিক হয়েছে, ক্রেতারা যখন বাজারে এসেছে তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে সবকিছুর দাম প্রায় বাড়তেই রয়েছে। আমি যদি আজকে বাজার দর আপনাকে বলি, যেহেতু রমজানের সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে থাকে কাঁচা বাজারের কিছু অংশ এবং শুকনো বাজারের কিছু অংশ। শুকনো বাজারে আমরা এখন এই মুহূর্তে আছি, এখানে দেখা গেছে যে এখানে ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, মসুর ডাল 90 টাকা, মুগ ডাল 80 টাকা, এছাড়া ডাবলি বিক্রি হচ্ছে 60 টাকায়। চিনির দাম এক সপ্তাহের মধ্যে বেড়ে 105 টাকা কেজিতে এই সপ্তাহে বিক্রি হচ্ছে। এছাড়া বেসন বিক্রি হচ্ছে এখানে বাড়তি দামে। সব কিছু মিলে কিন্তু আসলে দাম ঊর্ধ্বগতি রয়েছে। ক্রেতাদের
ক্রেতাদের সাথে আমরা আসলে কথা বলে জানতে পারলাম, তারা বারবারই বলছেন যে আসলে বাজারে যে কারসাজি কিংবা সিন্ডিকেট থাকে সেটা আসলে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের আসলে স্বস্তিতে কেনাকাটা করার সুযোগটা হবে না। এছাড়া তারা কিন্তু ভোগান্তির মধ্য দিয়ে পড়তে হয় শুধুমাত্র এই ঊর্ধ্বগতি কিংবা বাড়তি দামের কারণে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা যখন কাঁচা বাজারেও ছিলাম সেখানেও দেখা গেছে যে 4 দিনের এই ছুটির কারণে কিন্তু তারা দাম হুড়মুড়িয়ে বাড়িয়ে ফেলেছেন এবং ক্রেতারা আসলে এই নিয়ে অভিযোগ জানাচ্ছেন। যদিও বিক্রেতারা বলছেন যে আগের তুলনায় তাদের ক্রেতার সংখ্যা কম কিংবা কাস্টমার কম রয়েছে, কিন্তু যেহেতু এখনো ঢাকায় অনেকে ফেরেনি সেই সুবাদেই কিন্তু আসলে এই বছর তুলনামূলক ক্রেতা কমই রয়েছে। কিন্তু যেহেতু দাম বাড়তে সেই যারা আসছেন তারা কিন্তু বারবার এই অভিযোগটা করছেন যে এই বাড়তি দামে আসলে তারা ওই আগের পরিমাণে কেনাকাটা করতে পারছেন না। আগে যারা দেখা যেত যে রমজান আসলে শুরুতেই হচ্ছে 5 কেজি করে চিনি কিনে নিয়ে যেত, তারা এই বছর দেখা গেছে 2 কেজি 3 কেজি করে কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া যদি মশলার দামের কথা বলি, মশলার দামও কিন্তু স্থিতিশীল রয়েছে, কিন্তু সেই স্থিতিশীলও কিন্তু বাড়তি দামে রয়েছে। সবকিছু মিলে কিন্তু আসলে দেখা গেছে যে ক্রেতারা বেশ হতাশার মধ্যে রয়েছে। তারা কিন্তু বারবার বলছেন যে যেহেতু নতুন সরকার এসেছেন, নতুন সরকারের কাছে তারা প্রত্যাশা করছেন যেহেতু যেন তারা হচ্ছে বাজার তদারকির উপর মনোযোগ দেয় এবং দামের উপর স্থিতিশীল রাখার জন্য তারা যেন পদক্ষেপ নেন। তো রিয়াজ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে চট্টগ্রামের থেকে আমাদের আরেকজন সহকর্মী সেখানকার অবস্থা একটু জানাবে, সেটি একটু দেখতে চাই। আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে চট্টগ্রামের কাজিরহাট এবং কামাল বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনি সেখানে কি চিত্র আছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইয়াস সুমন আপনাকে। আমি কাজিরহাট এবং কামাল বাজারে আছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানটি, সেই অভিযানটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা বিভিন্ন নিত্যপণ্যের বাজারে তারা অভিযান শুরু করেছে। তারা বলছেন যে নিত্যপণ্যের বাজার যেন সহনশীল থাকে, যেহেতু কয়েকদিনের পরেই কিন্তু আসলে পবিত্র রমজান শুরু হবে। তো রমজানকে ঘিরেই নিত্যপণ্যের চাহিদা যেমনটা বেড়েছে, তেমনিভাবে কিন্তু নানা অজুহাত কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীদের। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 2 জন সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান তারা শুরু করেছেন। একজন আনিসুর রহমান, আরেকজন আমরা দেখতে পাচ্ছি রানা দেবের নেতৃত্বে অভিযানটি তারা চালাচ্ছে। তারা বলছেন যে কোনোভাবে যেন নিত্যপণ্যের দামটা যেন বেশি না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখা যাচ্ছে এখন থেকে নিত্যপণ্যের চাহিদা যেমনটা বেড়েছে তেমনিভাবে দাম কিছুটা বাড়তে শুরু করেছে। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে আমরা দেখতে পাচ্ছি দামটা কিছুটা বাড়তি বলে আমাদেরকে বলছেন এখানে যারা ভোক্তা। আমরা কথা বলবো এখানে যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। অভিযান শুরু করেছেন, তো দেখা যাচ্ছে নিত্যপণ্যের দামটা রমজানের আগে আবার বাড়তে শুরু করছে। আপনাদের বার্তাটা কি? আমাদের বার্তা হলো অনৈতিকভাবে ব্যবসা করা যাবে না, দাম বেশি নেওয়া যাবে না। যার যে পরিমাণ কেনা পড়বে যে দামে, তার থেকে যৌক্তিক মুনাফা করে সে বিক্রি করতে হবে। অতি মুনাফা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আনিসুর রহমানের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, আরেকজন সহকারী পরিচালক আছেন। জানতে চাচ্ছি অভিযান শুরু করেছেন সকাল থেকে, এই অভিযান আপনাদের অব্যাহত থাকবে কিনা? ডেফিনেটলি রমজানকে কেন্দ্র করে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর মধ্যে যদি কোনো ব্যবসায়ী যদি অনৈতিক ব্যবসা করে অর্থাৎ অতি মুনাফা করার প্রচেষ্টা চালাই, সেক্ষেত্রে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থার দিকে যাব। এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ আর কি ব্যবসায়ীদের প্রতি। আমরা অনুরোধ করব, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, তারা যেন এই সময়ে এসে ভোক্তাদেরকে কোনো অস্বস্তিতে না ফেলে দাম নিয়ে বিশেষ করে। অনেক ধন্যবাদ। আমরা নিত্যপণ্যের বাজারে যে অভিযান চালানো হচ্ছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। তারা বলছে যে তাদের যে অভিযান সেটা তারা অব্যাহত রাখবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রিয়া সুমনের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সিদ্দিকী, আমরা আসলে একটু রাজধানী এবং চট্টগ্রামের বাজার পরিস্থিতি দেখলাম এবং সেখানে যে চিত্রটি আমাদের সহকর্মীরা বলছিলেন যে আসলে রমজান উপলক্ষে বেশ কিছু পণ্যের দাম ইতিমধ্যে বেড়ে গেছে এবং এটি কিন্তু আমাদের দেশে একটি পুরনো রেওয়াজ যে রমজান আসলে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে এবং তারা এখন সবচেয়ে বড় পরীক্ষাটা কিন্তু এখানে যে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। আপনার কি মনে হয় নতুন সরকার এসেই যে বড় একটা পরীক্ষার মুখোমুখি হচ্ছে কিনা? হ্যাঁ, এটা বিরাট একটা চ্যালেঞ্জের মুখে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেলেই মানুষ অসন্তুষ্ট হয় এবং প্রথমে এরকম একটা চ্যালেঞ্জিং জব এই সরকারকে নিতে হবে। তবে আমার বক্তব্য হচ্ছে যে
আগেও বলেছি, সেটা হচ্ছে যে এইভাবে মোবাইল কোর্ট চালিয়ে কিন্তু সমস্যার সমাধান নয়। একজন ক্ষুদ্র দোকানদার কি দামে বিক্রি করছে সেটা তো বড় কথা নয়, সেটা যদি উৎপাদন পর্যায়ে এবং আমদানি পর্যায়ে যদি এটাকে মনিটর করা যেত তাহলে সঠিক হতো বিচারটা। এখানে হঠাৎ করে একটা দোকানে রিটেল শপে এসে একজনকে বেশি দামে বিক্রি কেন করছে শাস্তি দেওয়াটা খুব বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে আমার নিজস্ব বক্তব্য হচ্ছে যে আপনি সিয়াম সাধনার কথা বলছেন, এটা এই রমজান মাসে মানুষ কিচ্ছুটা সাধন করে, এটা ধর্মের কথা। তো আমাদের দেশের মানুষ তো বেশি খায়, বেশি কেনে বলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো সুতরাং সে ধর্মের এই দিকটাও সবাইকে বিবেচনা করা উচিত, কারণ কোনো কিছু দ্রব্যমূল্য বেড়ে যাওয়া কমে যাওয়ার ব্যাপারে ক্রেতারও একটা বিরাট ভূমিকা আছে, কারণ ডিমান্ড এন্ড সাপ্লাই এর একটা ব্যাপার আছে। তাই হঠাৎ করে কেন রমজান মাসে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং ডিমান্ড বেড়ে যাবে, দুটোই আমি অপরাধ হিসাবে গণ্য করি ব্যক্তিগতভাবে। সেক্ষেত্রে কিভাবে লাগাম টানতে পারে বলে মনে করেন নতুন সরকার? সেটা হচ্ছে যে এইটা এত অল্প সময়ের ভিতরে এটা করা যায় না। আমি বলেছি সমস্যাটা হচ্ছে উৎপাদন পর্যায়ে এবং আমদানি পর্যায়ে। কিছু জিনিস উৎপাদিত, কিছু জিনিস আমদানিকৃত জিনিস বাজারে আছে, সেটার আমদানি পর্যায়ে খরচ কত, এটা কত করে ইম্পোর্ট হয়েছে, এরপরে এটা সাপ্লাই চেনটা কি, সেটা বাজারে আসলো, হোলসেল থেকে ইম্পোর্টার থেকে হোলসেলারের কাছে গেল, হোলসেলার থেকে রিটেইলারের কাছে আসলো, অথবা এটার যে ট্রান্সপোর্টেশন, টোটাল যে সাপ্লাই চেইনটা আছে, এই সাপ্লাই চেইনটাতে কোথায় সমস্যাটা, কোন একটা প্লেয়ার এর ভিতরে বেশি প্রফিট করে ফেললো কিনা, কথাটাও কিন্তু আসলে খুবই কনফিউজিং। কোনটা বেশি প্রফিট, কোনটা কম প্রফিট, এটা বিবেচনা নেওয়া এটা খুব কঠিন কাজ। কারণ যিনি বিনিয়োগ করেন উনি কতটুকু রিস্ক নেন, কতটুকু সমস্যা ভোগেন, ক্যাপিটালের কস্ট কত, এগুলোকে বিবেচনা নিতে হবে। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন যে অর্থনীতির যে সূচকের নিম্নমুখী অবস্থা রয়েছে, আপনি ব্যাংক খাতের কথা বলেছেন, সেখানে কিছুটা লাগাম টেনে আনার চেষ্টা করেছে, ব্যাংকিং খাতে কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই উদ্যোগের কারণে অর্থ পাচার বন্ধ হয়েছে অনেকটা। সামনে আসলে যে সরকার আসবে তাদের জন্য এই ব্যাংকিং খাতের যে সুরক্ষা বা ব্যাংক খাতের যে সংস্কারের যে উদ্যোগগুলো নিয়েছে অন্তর্বর্তী সরকার, সেগুলোকে সামনে নিয়ে যাওয়ার জন্য কি করণীয় বা কি করতে হবে বলে মনে করেন? প্রথমত আমি স্পষ্ট করেই বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট সবচেয়ে বেশি সাফল্য যেখানে দেখিয়েছেন সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের রিফর্ম। অনেক রিফর্ম করেছেন, অনেক পরিবর্তন, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং সেটা সুফল আমরা পেতে শুরু করেছি। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে নতুন সরকারের সেজন্য ইন্টারিম গভর্নমেন্টের ব্যাংকিং সেক্টরের যে পলিসি এটাকে কন্টিনিউ করেন এবং এরপরে যদি কোনো ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকে সেই ইমপ্রুভমেন্টটা করে। কিন্তু ঢেলে সাজানোর একটা কথা আমাদের দেশে আছে যে নতুন সরকার আসে সবকিছু ঢেলে সাজায়। আমার মনে হয় না যে ব্যাংকিং সেক্টরে ঢেলে সাজানোর মতো কোনো সুযোগ আছে, কারণ সেখানে বর্তমানে যে একটা পজিটিভ একটা ট্রেন্ড আছে, এটাতে হাত দিলে কোনো রকম পরিবর্তন সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর দ্বিতীয়ত সেটার সাথে আবার মুদ্রাস্ফীতিও জড়িত, দ্রব্যমূল্য। এটাকে অ্যাড্রেস করার জন্য আমার সাবধানে কেয়ার হ্যান্ডেল করা উচিত। যেমন গত সরকার মার্কেটে টাকার পাঠানোর পরিস্থিতিটাকে আটকে দিয়ে ইন্টারেস্ট রেট বাড়িয়ে নতুন কোনো নোট না ছাপিয়ে টাকার সরবরাহ কমিয়ে ইনফ্লেশনটাকে কমানোর চেষ্টা করেছেন। এইটার মধ্যে সর্বোচ্চ চেষ্টা 1.5 বছরে করা হয়েছে। আর কি পদ্ধতিতে এখন ইনফ্লেশন কমানো যায় সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে। যেমন আমাদের দেশে এখন যে মুদ্রাস্ফীতিটা আছে এটার একটা মূল কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, অর্থাৎ আমদানি জিনিসের দাম বেড়ে গেছে, উৎপাদন জিনিসের দাম বেড়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো এবং আমদানি সবই বিদেশ নির্ভর। আমাদের দেশে 80 টাকা 82 টাকার ডলার 1.5 বছরে, গত 3 বছরে এটা 120-22 টাকায় উঠে গেছে। অর্থাৎ $1 প্রায় ধরেন 30 টাকার মতো, 40 টাকার মতো বেড়ে গেছে। অর্থাৎ প্রায় 40% ডলারের দাম বেড়ে গেছে। এটা সরাসরি র মেটেরিয়ালস এবং ফিনিশ প্রোডাক্ট আমদানিতে এটার একটা প্রভাব আছে। সুতরাং
মুদ্রাস্ফীতির একটা জিনিসপত্রের দামের বেড়ে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এইটাই, ডলারের দাম বেড়ে যাওয়া। এই ডলারের দাম বেড়ে যাওয়াটার কারণ আছে, ব্যাকওয়ার্ড আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ এবং তার আগে করোনার যে প্রভাবটা এখন আমাদের মার্কেট ইকোনমিতে আছে। সুতরাং এই দুটা, এই ডলারের দামের ফ্লাকচুয়েটিংটাকে ইন্টারিম গভর্নমেন্ট থামিয়েছে, 122 টাকায় স্টেবল করেছে। এইটাকে আর বাড়তে দেওয়া যাবে না, এখন কমিয়ে আনা, আগের পর্যায়ে প্রাইসটাকে নিয়ে আসতে হলে 82-83 টাকায় ডলারের দাম নিয়ে যেতে হবে, সেটা খুবই কঠিন একটা কাজ। জি, সিদ্দিকী, আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দুটি বিষয় খুব ইতিবাচক ধারায় রেখেছি। একটি হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রেমিটেন্স, দুটি জায়গায় খুব ভালো অবস্থানে আমরা আছি এই মুহূর্তে। কিন্তু আরেকটা জায়গায় আমরা দেখেছি যে বিদেশে কর্মসংস্থান অর্থাৎ কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা অনেকগুলো অনেকগুলো বাজার, শ্রম বাজার, সেগুলো খুব বেশি উন্মোচন করা যায়নি। এক্ষেত্রে নতুন সরকার নতুন নতুন বাজার তৈরি করার কর্মী পাঠানোর জন্য কি চ্যালেঞ্জ হতে পারে, বা এক্ষেত্রে তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমাদের এই চাকরি বাড়ানোর বিদেশে এটা চ্যালেঞ্জটা পুরনো। আমাদের দেশ থেকে, আশেপাশের দেশ থেকে একটা শ্রমিক মিডল ইস্টে গেলে ওর খরচ হয় 2 থেকে 2.5 লাখ টাকা বাংলাদেশি টাকায়, সেখানে আমাদের দেশের শ্রমিকরা যেতে 8 থেকে 10 লাখ টাকা খরচ হয়। অর্থাৎ আমাদের যে পাঠানোর যে সিস্টেম, এমপ্লয়মেন্ট রিক্রুটমেন্ট, এই সিস্টেমটার ভিতরে মারাত্মক রকম ত্রুটি আছে এবং কাগজপত্র এবং কথাবার্তা শুনে মনে হয় যে সরকারের বিভিন্ন মহলের সায় আছে, তাদের সহযোগিতা আছে। সুতরাং এই ব্যাপারে এই মার্কেটটাকে উন্মুক্ত করতে হবে। সিন্ডিকেটের কথা বলা আছে, যেমন মালয়েশিয়ার মানুষ পাঠানোর ব্যাপারে সিন্ডিকেটের কথা বারবার নিউজ পেপারে এসছে, আপনারাও আলোচনা করেছেন। তো সেখানে কি করা হচ্ছিল যে নির্দিষ্ট কয়েকটি এজেন্টকে শুধু বিদেশের লোক পাঠানোর দায়িত্ব দেওয়া হচ্ছিল। মার্কেটে বাংলাদেশের 3000-এর মতো রিক্রুটিং এজেন্ট আছে, তো সেখানে মাত্র 50 জনকে বা 20 জনকে মালয়েশিয়াতে লোক পাঠানোর যে সুযোগ করে দেওয়া, তার মানে আর্টিফিশিয়ালি একটা মনোপলি, অলিগোপলি ক্রিয়েট করা। এগুলো ক্রিয়েট করেছে সরকারের পলিসির কারণে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে এত স্ট্রিক্ট আইন কেন? একটি মানুষ নিজের খরচে বিদেশে যাবে, এটাকে ওপেন আপ কেন করা হয় না? এত মার্কেট থেকে, এত অফিস থেকে, এত এজেন্সি থেকে অনুমোদন নিতে হয়, পারমিশন নিতে হয়, লাইসেন্স নিতে হয়, এত কিছু কেন? আমাদের যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে তারা নির্বাচনী ইশতেহারে অনেকগুলো পরিকল্পনার কথা বলেছে এবং তারা বলেছে সেগুলো মানুষের জন্য করবে। এসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বেশ কিছু ঘোষণা দিয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান এবং কৃষি কার্ড, এই যে বিষয়গুলো বলেছে, এবং সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য আপনি কি চ্যালেঞ্জ দেখছেন, সেগুলো কতটা বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন? এই ধরনের ফ্যামিলি কার্ড বা বয়স্ক ভাতা কার্ড, এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো না। দেখা যাচ্ছে যে এগুলো সঠিক লোকের হাতে পৌঁছায় না। এটা আমাদের সিস্টেমটাই এমন, আমাদের গ্রাম অঞ্চলে বা শহরেও সিলেকশন করা, কারা এটা ডিজার্ভিং, কারা পাবে, এই সিলেকশনটাতে যে আমরা ম্যানিপুলেশন করে ফেলি এবং এইটাকে প্রতিরোধ করা খুব কঠিন কাজ। এই সরকার যদি প্রথম থেকে এটাকে সঠিকভাবে অ্যাড্রেস না করে, তাহলে কিন্তু আগের অন্যান্য কার্ডের মতো এটা একটা সাধারণ কার্ড হয়ে যাবে, যেটা সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না। কারণ অলরেডি ফ্যামিলি কার্ড নিয়ে ইলেকশন আগে কিন্তু পাল্টাপাল্টি অনেক কথা বলা হয়ে গেছে, এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় সরকারকে অবশ্যই, ভবিষ্যৎ সরকারকে অবশ্যই সাবধান হতে হবে যে কোনোভাবে ডিস্ট্রিবিউশনে, কার্ড প্রতিষ্ঠানের যাতে কোনো রকম পক্ষপাতিত্ব বা ম্যানিপুলেশন না হয়। তারা আরেকটি কথা বলেছে যে কর্মসংস্থান তৈরি করবে। এই প্রথম 1.5 বছরে প্রায় 1 কোটির মতো কর্মসংস্থানের একটা লক্ষ্যমাত্রা, এটিকে আপনি কিভাবে দেখেন? 1 কোটি কর্মসংস্থান করার কথা দুটি দলই বলেছেন, বিএনপি এবং জামাত। আমার বক্তব্য হচ্ছে যে 1-1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান, অতিরিক্ত কর্মসংস্থান করা সম্ভব নয়। কারণ হচ্ছে এই সরকার বসার পরে একটা আস্থা ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ কিন্তু রাতারাতি হয় না। বিনিয়োগ করার যে একটা প্রসেস, একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে কয়েক বছর লেগে যায়। তো ইন্ডাস্ট্রি সেট আপ করার পরে কর্মসংস্থানের
তৈরি হয় যখন উৎপাদনে যায়। তো এখন 1 বছরের আগে একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে সেখানে কর্মসংস্থান হয়ে যাবে, এটা আসলে বাস্তবসম্মত চিন্তা নয়। আমি অত্যন্ত দুঃখিত কথাটা বলার জন্য, কিন্তু এটাই বাস্তব যে বিজনেস প্রতিষ্ঠান সেট আপ করা আগামী শপথ নেওয়ার পর দিন থেকে যদি একটা ইন্ডাস্ট্রি সেট আপ করা শুরু করে বা একটা বিজনেস প্রতিষ্ঠান সেট আপ করা শুরু করায়, সেটা 6 মাস 1 বছর কোনো মোটেও বেশি সময় নয়। জি। সুতরাং এটা রাখা যাবে না, রাখা যাবে না। জি, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে গত 1.5 বছরে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টাতে বিকেএম এবং বিজিএম এর দাবি অনুযায়ী প্রায় 300-র কাছাকাছি কারখানা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ কারখানাগুলো সচল করা এবং নতুন করে আর যাতে কোনো কারখানা বন্ধ না হয়, নতুন করে যাতে আর কোনো মানুষ চাকরি না হারায়, সেই জায়গাটাতে কিভাবে কাজ করতে পারে নতুন সরকার? এখানে একটা জিনিস আসলে ভাবা দরকার। আমি কথাটা এইভাবে বলতে হয় যে কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আবার নতুন কিছু গার্মেন্টস হয়েছে, বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এক্সপানশন হচ্ছে। অর্থাৎ সরকারের কোথাও নীতিতে একটা গলদ আছে। সেই গলদটা হচ্ছে যে সরকারের নীতিতে বড় ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করে, ছোট এসএমই গুলোকে প্রমোট করে না, অনেকটা বাধাগ্রস্ত হয় তারা। এই জন্য ছোট ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে, বড় ইন্ডাস্ট্রিগুলো দিনে দিনে বড় হচ্ছে। তো আর সরকারের এই গলদগুলোর ভিতরে প্রথমত কতগুলো আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যে লেন্ডিং পলিসি, ব্যাংকের যে লোন দেয় সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের পলিসি হচ্ছে আনঅফিশিয়াল পলিসি, লিখিত পলিসি নয়, কিন্তু আনঅফিশিয়াল পলিসি হচ্ছে বড় বড় কোম্পানিগুলোকে শত শত টাকা, কোটি টাকা একসাথে দাও, আর ছোটরা যারা 50 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা নেয়, তাদেরকে নিয়ে ঝামেলা করার দরকার নেই। এটা একটা দুঃখজনক ব্যাপার, কারণ এতে এসএমই গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশে ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে, ছোট এমপ্লয়মেন্ট অপরচুনিটি বন্ধ হয়ে যাচ্ছে। তো সুতরাং এইটা যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে ওগুলো কি আসলে সানসেট ইন্ডাস্ট্রি কিনা? কারণ আমরা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অটোমেশন দেখছি, সে অটোমেশনের কারণে যদি বন্ধ হয়ে যায়, আর্টিফিশিয়ালি সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করাটা সঠিক বলে আমি মনে করি না। যেগুলো বন্ধ হয়ে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়ায় মার্কেট মেকানিজমের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাক। আমি বলবো সেই ক্যাপিটালটাকে ডাইভার্ট করে হাই ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কনভার্ট করা উচিত, অথবা অন্য কোনো সেক্টরে এই ক্যাপিটালটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া উচিত। জনাব এমএস থেকে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আরেকটি বিষয় যদি আপনি একটু যুক্ত করতেন, সেটি হচ্ছে যে আমাদের রপ্তানি আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস ধরেই নিম্নমুখী রয়েছে। একই সাথে জ্বালানির যে সংকট আমাদের দীর্ঘদিনের, সেটি উন্নত করা বা জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য নতুন সরকারের কি উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন? জ্বালানি তো একেবারে অত্যন্ত আর্জেন্ট বেসিসে গ্যাস এবং অন্যান্য জ্বালানির সংস্থান করতে হবে। সেটাও কয়েক মাসের ব্যাপার আমদানির, এবং আবার শুধু আমদানি করলে হবে না, আমাদের ল্যান্ডিং স্পোর্টের ক্যাপাসিটি আছে কিনা সেটাও দেখতে হবে, আমাদের ডিস্ট্রিবিউশন পাইপের ক্যাপাসিটি আছে কিনা। সামগ্রিকভাবে এই সেক্টরটাতে আবার মনোযোগ দেওয়া দরকার, দিয়ে এটাকে ক্যাপাসিটি বাড়ানো দরকার। আর এক্সপোর্টের ব্যাপারে আরেকটা সমস্যা হচ্ছে, আপনি দেখছেন যে গ্লোবালি কিছু অনেক টার্ময়েল চলছে। আমেরিকান যে কোটা বা যে ট্যাক্স বসিয়ে দিয়েছে, রেসিপ্রোকাল ট্যাক্স, এইটার কারণে একটা শিফটিং হচ্ছে, একটা কারেকশন হচ্ছে মার্কেটে। আমরা আমাদের এক্সপোর্ট বাড়িয়েছি ইউরোপের মার্কেটে, কিন্তু এট দ্য সেম টাইম ইউরোপের মার্কেটের দাম কমে গেছে। জি, জনাব এমএস দিকে আরেকটি বিষয় যদি সংক্ষেপে বলতেন, যে এখন তো মন্ত্রিসভা গঠন হবে, সম্ভবত মঙ্গলবারে হতে পারে। অর্থনীতির জন্য আসলে কেমন লোককে বিএনপি সরকার বেছে নেওয়া দরকার বলে মনে করেন? যার অর্থনীতি সম্পর্কে থিওরি জানেন, এট দি সেম টাইম আমাদের মার্কেটটা বুঝেন, আমাদের অর্থনীতিটা বুঝেন, এবং প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা আছে, এমন একজন বিশেষজ্ঞকে যদি অর্থমন্ত্রী না করা হয়, তাহলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে সঠিক দায়িত্ব পালন করতে পারেন না। অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট।
শেয়ার বাজারের এই মুহূর্তের আপডেট দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। এই মুহূর্তে ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সেটি 184 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5584 পয়েন্টে। 27 পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচক যেটি সেটি এই মুহূর্তে অবস্থান করছে 1124 পয়েন্টে। 76 পয়েন্ট বেড়েছে ডিএস30 ইন্ডেক্স অবস্থান করছে 2135 পয়েন্টে। এখন পর্যন্ত 104 কোটি টাকা লেনদেন হয়েছে। 367টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 20টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 7টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।